রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকার দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি জীববিজ্ঞান তৃতীয় পত্রের একাদশ অধ্যায় অর্থাৎ জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন অর্থাৎ জিন তত্ত্ব ও বিবর্তন থেকে আমি আজকে ক্লাস দেব। আজকের ক্লাসটি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের জন্য আমি আজকের ক্লাসটি নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, জেনেটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের জীবনে জানা অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, জিন তত্ত্ব আমরা জানি যে বংশ পরম্পরায় আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি তা কিভাবে আসছে, কীভাবে সেটা আমাদের সবার একটি কৌতূহল থেকে যায়। যেরকম আমরা সাধারণত বলে থাকি যে একটি সন্তান হলে পরে আমরা বলি দেখতে সন্তানটি তার বাবার মতো হয়েছে বা মায়ের মতো হয়েছে বা ওর ফুপুর মতো, চাচার মতো, অনেক কথা আমরা বলে থাকি। আসলে তার কি পিছনে একটি যথার্থ কারণ আছে। কারণ জিন তত্ত্বর মাধ্যমে কিন্তু বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে এটা আবর্তিত হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই জিন তত্ত্ব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যা তোমাদের পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই জিন তত্ত্ব তোমরা যখন বুঝো না তখন তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আসলে এই জিন তত্ত্বটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং এইখান থেকে প্রতি বছর একাধিক কোশ্চেন হয়। এখান থেকে যারা অ্যাটেন্ড করে এবং সঠিকভাবে উত্তরটা লিখতে পারে সেখানে কিন্তু কোনো নাম্বার কাটা যায় না। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জিন তত্ত্বর ব্যাপারে ক্লাস নেওয়ার জন্য আজকে হাজির হয়েছি। তোমরা লক্ষ্য করো। তো জিন তত্ত্ব বিষয়টি হচ্ছে কি, প্রথমেই আসি জেনেটিক্স কী। তো আমাদের অধ্যায়টির নাম হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স কী বা জিন তত্ত্ব কী, বংশগতি বা বংশগতি কী। তা আমি প্রথমেই যদি লিখি যে বংশগতি বা হেরিডিটি কী, বংশগতি বা হেরিডিটি কী, বংশগতি বা হেরিডিটি। হেরিডিটি কি অর্থাৎ বংশগতি বা হেরিডিটি অর্থাৎ বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় সেটাই হচ্ছে হেরিডিটি বা বংশগতি। তাহলে আমি যে কিছুক্ষণ আগে তোমাদেরকে উদাহরণ দিলাম যে একটি অসুস্থ হয়ে যখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই তখন ডাক্তার কী বলে যে অমুক রোগটি কি তাদের বংশের মধ্যে ছিল কি না। অর্থাৎ আমরা বংশগতি রোগ বলতে অনেক কিছু জানি, যেমন ডায়াবেটিস, তারপরে হচ্ছে ক্যান্সার, এরকম অসংখ্য রোগ আছে যেটা সম্পর্কে আমরা মোটামুটি অবগত আছি। তো ডাক্তারের কাছে গেলে কেন ডাক্তার প্রথমেই আমাদেরকে এই প্রশ্নগুলো করে? কারণ তার পিছনে কারণ হচ্ছে বংশের মধ্যে কোনো রোগ থাকলে সেটা বংশ থেকে আমরা পেয়ে থাকি বলে এই কথাটা আসছে। তো হেরিডিটি বা বংশগতি আসলে মূলত সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে হেরিডিটি বা বংশগতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ সেখানে বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে অথবা আকৃতি অথবা বর্ণ, অর্থাৎ একটা মানুষের দেহে যত রকমের বৈশিষ্ট্যগুলো আছে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যে তাদের সন্তান সন্ততির মাধ্যমে পরবর্তী জেনারেশনে আসে সেটাই হচ্ছে হেরিডিটি বা বংশগতি। তো শিক্ষার্থীরা, আমি আরও ডিটেলস বিষয়টা নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তোমরা লক্ষ্য করো, এই বংশগতির থেকে কিন্তু আমাদের চেহারা, আকার, আকৃতি, গঠন, চারিত্রিক আচার, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে এটা আবর্তিত হয়। তো শিক্ষার্থীরা, এই বংশগতি নিয়ে তাহলে আমরা বলতে পারি যে জিন তত্ত্ব বা জেনেটিক্সটা কি। আরেকটি প্রশ্ন তোমরা লিখে রাখো যে জিন তত্ত্ব বা জেনেটিক্স কি। আচ্ছা, এখন দেখো, জিন তত্ত্ব বা জেনেটিক্স হচ্ছে একটা নির্দিষ্ট একটা টপিক। অর্থাৎ জীববিজ্ঞানে তো অনেক শাখা আছে। তো জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন বংশগতির ওপর আলোচনা, গবেষণা, পর্যালোচনা
ইত্যাদি বিষয়গুলো যে তাদের গঠন, বংশ পরস্পরের সঞ্চালনের ধরন, ফলাফল ইত্যাদি বিষয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তাহলে আমাদের জেনে নেওয়া দরকার যে জেনেটিক্স বা জিন তত্ত্ব, এই জেনেটিক্স বা জিন তত্ত্বের বিষয়টি কোন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন, অর্থাৎ জেনেটিক্স বিষয়টি কিভাবে আসলো। তো আমরা সেই বিষয়টিও একটু জেনে নিই শিক্ষার্থীরা। তাহলে দেখো, উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন কত সালে, সেটা ছিল 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন। 1905 সালে সর্বপ্রথম এই জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন। জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন। আচ্ছা, এখন দেখো, এই যে সর্বপ্রথম এটি প্রবর্তন করেছিলেন যে উইলিয়াম ব্যাটসন, এবং সেটি কি করে, এই জেনেটিক্স শব্দটির মূল শব্দ হচ্ছে দুটি গ্রিক শব্দ থেকে এটি আসছে, অর্থাৎ শব্দটি হচ্ছে গ্রিক শব্দের মূল রূপ, অর্থাৎ জেনেটিক্স জিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, অর্থাৎ তার পরিণতিটা হচ্ছে এটা হচ্ছে সর্বপ্রথম, অর্থাৎ শব্দটি গ্রিক শব্দের মূল রূপ হচ্ছে জিন শব্দ থেকেই এটি উদ্ভূত হয়েছে, এবং এটা পরবর্তীতে এটা কোনো কিছুতে এটা উদ্ভূত হওয়া বোঝায়, অর্থাৎ জিন থেকে জেনেটিক শব্দটি আসছে, অর্থাৎ এটি কোনো কিছুর মধ্যে প্রবর্তন হওয়া, পরবর্তীতে এটা বংশ পরস্পরের যে প্রবর্তন হচ্ছে সেটিকে বোঝানোর অর্থে এই জেনেটিক শব্দটি প্রবর্তন হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে আমি জেনেটিক্সের গভীরে যাচ্ছি। তো তোমরা দেখো, জেনেটিক্সটা আমাদের কেন প্রয়োজন, আমরা অবশ্যই জানি যে কেন আমরা জেনেটিক্সটা আমরা পড়বো বা জানবো। তো জেনেটিক্সের প্রয়োজনীয়তাটাও যদি আমরা একটু দেখে রাখি, তাহলে দেখো জেনেটিক্সের প্রয়োজনীয়তা কি, বর্ণনা করো। তাহলে এই কার প্রয়োজনীয়তা বর্ণনা করো, কার? জেনেটিক্সে। জেনেটিক্সের প্রয়োজনীয়তা বর্ণনা করো, এরকম একটা প্রশ্ন আমরা আসুক বা না আসুক আমাদের প্রয়োজন জেনে রাখা। তাই আমি তোমাদেরকে জেনেটিক্সের প্রয়োজনীয়তা সম্পর্কে একটু তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি। যেমন দেখো, অনেক উন্নত ফসিলি উদ্ভিদ আছে যাদের অধিক ফলনশীল এবং বাড়তি গুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি করার জন্য, পুষ্টিমান সম্পন্ন উদ্ভিদ তৈরি করার জন্য আমরা এই জেনেটিক্সটা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের গৃহপালিত পশু পাখি আছে, সংকরায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের পশু পাখিগুলোকে আমরা এই জেনেটিক্সের মাধ্যমে সেটা আমরা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন পেতে পারি শিক্ষার্থীরা। তাছাড়া দেখো, ত্রুটিপূর্ণ জিন অপসারণ করার জন্য এবং উপযুক্ত জিন প্রতিস্থাপন করার জন্য আমরা জেনেটিক্সের সাহায্য নিতে পারি। তারপরে হচ্ছে আমরা আরও অনেক ব্যাপার আছে, যেমন সংকরায়নের মাধ্যমে, অর্থাৎ নিয়ন্ত্রিত উপায় বংশধারা পর্যালোচনা করে নিয়ন্ত্রিত উপায়ে যদি আমরা সংকরায়নের মাধ্যমে মানুষসহ বিভিন্ন প্রজাতির উৎকর্ষতা বৃদ্ধিতে আমরা এই জেনেটিক্সের ব্যবহারটা আমরা সাহায্য নিতে পারি। তাছাড়াও কিন্তু আমাদের অনেক ব্যবহার আছে, অর্থাৎ সংক্রমণ ক্ষমতা রহিত করা হচ্ছে আমরা জানি অণুজীবের যে জেনেটিক্স পরিবর্তন আছে সেগুলো ঘটিয়ে এগুলার সংক্রমণ ক্ষমতা আমরা রহিত করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা আরও জানি যে বিভিন্ন ধরনের যে অপরাধী শনাক্তন করা হচ্ছে, আমরা জানি ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা সেই অপরাধীগুলোকে খুব দ্রুত শনাক্তকরণ করতে পারি। এটি একটি জেনেটিক্সের মূল কারণ, বর্তমানে খুবই আলোচিত যে অপরাধী শনাক্তকরণে জেনেটিক্সের অবদান। তো আমরা কি করি, আমরা জানি যে অপরাধী ব্যক্তিদেরকে আমরা যখন আর কোনো উপায় না পাই তখন কিন্তু আমরা সেই জেনেটিক্সের মাধ্যমে, অর্থাৎ ডিএনএ মাধ্যমে আমরা সেই অপরাধী ব্যক্তিকে শনাক্তকরণ করতে পারছি। বিভিন্ন ধরনের রোগ, যেমন ক্যান্সার,
তারপরে জেনেটিক্সের উদ্ঘাটন ও নিরাময়ের ক্ষেত্রে মানুষের আসলে বিভিন্ন রোগগুলো আছে, আমরা জানি যে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সারের রোগ শনাক্তকরণের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই জেনেটিক্সের ব্যবহারের উপর আমরা নির্ভরশীল। শিক্ষার্থীরা, তারপর জেনেটিক্স পরিবর্তন ঘটিয়ে সংক্রমণ ক্ষমতাও আমরা প্রতিহত করতে পারি। এছাড়াও কিন্তু জেনেটিক্সের আরও অসংখ্য ব্যবহার আমাদের রয়ে গেছে, যেমন অপরাধী শনাক্তকরণ ছাড়াও পিতৃত্ব কিংবা মাতৃত্বের মানে কোনো সন্তান যখন তার হারিয়ে যায় বা একটি সন্তানের যখন একাধিক পিতৃমাতা এসে হাজির হয় তাকে শনাক্ত করার জন্য, তখন কিন্তু সঠিক পিতামাতাকে আমরা হাতে পৌঁছে দেওয়ার জন্য ডিএনএ পরীক্ষার মাধ্যমে বা পিতামাতা এবং উক্ত সন্তানের মাধ্যমে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা উপযুক্ত মানে তার পিতামাতার কাছে আমরা পৌঁছে দিতে পারি। এই জেনেটিক্সের মাধ্যমে কিন্তু তা সম্ভব। শিক্ষার্থীরা, তাছাড়া দেখো শ্রেণী বিন্যাসকরণে প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন ট্যাক্সনে স্থাপন করে এবং আমরা যদি জ্ঞাতিতাত্ত্বিক আমরা বিশেষ বিশ্লেষণে আমরা জিন তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই যে জেনেটিক্সের বিষয়ে আমরা এত কিছু প্রয়োজনীয়তাটা জানলাম, তাহলে এই জেনেটিক্সের যে পিতা তার নাম কি? জেনেটিক্স যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন জেনেটিক্সের জনককে। আমরা সেই বিষয়টি একটু জেনে নিই। জেনেটিক্সের জনক হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে জেনেটিক্সের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। আচ্ছা, এখন দেখো গ্রেগর জোহান মেন্ডেলকে এই জেনেটিক্সের জনক কেন বলা হয়, এটি অনেক সময় প্রশ্নে আসে। তো তোমরা এই বিজ্ঞানী সম্পর্কে বিস্তারিত জেনে নাও। তিনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ার অধিবাসী এবং তিনি ছিলেন একজন কৃষকের সন্তান। তাহলে উনি হলো অস্ট্রিয়ার অধিবাসী এবং উনি ছিলেন কি কৃষকের সন্তান। তো কৃষকের সন্তান হয়ে তিনি কি করলেন, তিনি দীর্ঘ 7 বছর মটরশুঁটির গাছের ওপর নানান ধরনের দীর্ঘ 7 বছর 34 ধরনের মটরশুঁটির ওপর কাজ করেছেন এবং দীর্ঘ 7 বছর অনেক বছর, এই 7 বছরে তিনি 34 রকম মটরশুঁটির উপর গবেষণা করেন এবং জিনতত্ত্বের উপর একটি সুন্দর ব্যাখ্যা প্রদান করেন এবং এই গবেষণায় তিনি জিনতত্ত্বের উপর 2টি সূত্র আবিষ্কার করেন, যাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। আর এই জন্য কিন্তু মেন্ডেলকে কী বলা হয়, এই 2টি সূত্রকে একত্রে আবার বলা হচ্ছে মেন্ডেলিজম। শিক্ষার্থীরা, আমি আরও ধীরে ধীরে তোমাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে কি হচ্ছে, এই 2টি সূত্র প্রবর্তন করেন। তো মেন্ডেলের সম্পর্কে যিনি এই 2টি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন, সেই মেন্ডেলের জীবনী সম্পর্কে যদি আমাদের একটু সংক্ষিপ্ত জীবনীটা জেনে নেওয়া দরকার, যে উনি কোথায়, কোন পরিবেশ থেকে আজকে এত গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী হিসাবে তিনি এত আমাদের কাছে পরিচিতি লাভ করেছেন। তো তার জীবনীটা আমরা একটু জেনে নিই শিক্ষার্থীরা। তো গ্রেগর জোহান মেন্ডেলের জীবনীটা হচ্ছে, তিনি হলো 1922 সালে কী করলেন, অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। 1922 সালে তিনি 1922 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন কত সালে? 1922 সালে। আচ্ছা, এখন দেখো 1922 সালে তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এই যে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন দারিদ্র, তারপর বাবা ছিলেন একজন, আচ্ছা, অস্ট্রিয়া জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি বিজ্ঞানীর ছবিটা তোমরা দেখে নাও। দেখো এই যে বিজ্ঞানীটা, এখানে তোমাদেরকে আমি একটা ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শিক্ষার্থীরা দেখো, এই যে বিজ্ঞানী, উনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেল, এই মেন্ডেলকে তোমরা একটু দেখে নাও। এই গ্রেগর জোহান মেন্ডেল কৃষকের সন্তান ছিলেন।
তিনি 1822 খ্রিস্টাব্দে তিনি কী করলেন, অস্ট্রিয়া জন্মগ্রহণ করেন। তার স্বপ্ন ছিল তিনি হয় শিক্ষক হবেন আর না হয় তিনি কি হবেন, বিজ্ঞানী হবেন। কিন্তু তোমরা তো জানো দরিদ্র পরিবারের অনেক স্বপ্নই পূরণ হতে চায় না। ফলে দেখা গেছে যে তার দারিদ্রতার কারণে তার সমস্ত স্বপ্নগুলো ধূলিসাৎ হতে শুরু করলো। এই ধূলিসাৎ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার মেধা আছে, ফলে বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং সেই শিক্ষা গ্রহণ শেষ করার পরে শিক্ষা গ্রহণটা তিনি আর করতে পারেন নাই। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ ত্যাগ করে দরিদ্রতার কারণে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণটা ত্যাগ করে তিনি অস্ট্রেলিয়ার একটি ব্রোন শহরে, সেখানে একটা গির্জা আছে এবং সেই গির্জায় শিক্ষানবিশ হিসাবে যোগ দেন। শিক্ষার্থীরা 1857 সালে এই গ্রেগর জোহান মেন্ডেল কী করলেন, 34 প্রকার যে মটরশুঁটি আছে সেই 34 প্রকার মটরশুঁটির উপর তিনি কী করলেন, তার যে গির্জা আছে গির্জা সংলগ্ন একটি বাগান আছে, সেই বাগানে উদ্ভিদের মধ্যে তিনি বিভিন্ন রকমের উদ্ভিদ মটরশুঁটির গাছ নিয়ে তিনি রহস্য উদ্ঘাটনের চেষ্টা করলেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। সেই পরীক্ষা তার থেমে থাকেনি, তিনি দীর্ঘ 7 বছর কঠোর পরিশ্রম করলেন এবং শ্রমসাধ্য পরিশ্রম করে পরীক্ষা নিরীক্ষা শেষ করে তিনি বিজ্ঞানী কী করলেন, 2টি সূত্র আবিষ্কার করেন এবং তার এই পরীক্ষা সমস্ত রিপোর্টগুলো, কাগজপত্রগুলো 1866 সালে তিনি কী করলেন, এই ব্রোন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে সেগুলা কী করলেন, জমা দেন। কিন্তু 1600 সেই যে জমা দিলেন, তখন এই বিজ্ঞানীকে বোঝার মতো বা তার এই আবিষ্কারকে বোঝার মতো তখনও তেমন কোনো বিজ্ঞানী আবিষ্কৃত হয়নি। ফলে তার এই আবিষ্কারটা তখন আর তেমন আলোচনায় আসে নাই। শিক্ষার্থীরা, তারপরে কি হলো, তারপরে কিন্তু আপাত দৃষ্টিতে যে এই পরীক্ষার গুরুত্বটা ঊনবিংশ শতাব্দীর কেউ কিন্তু এই গুরুত্বটা বুঝতে পারেনি। তো 1884 সালে গিয়ে 1884 সালের 6 জানুয়ারিতে কী হলো, তার সমস্ত সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগেই, অর্থাৎ সেটা সূত্রগুলো প্রতিষ্ঠা লাভ করেছে 1884 সালের 6 জানুয়ারি। তিনি যে 1884 সালের 6 জানুয়ারি তার হলো এই 6 জানুয়ারি তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভ করে। 6 সালের 6 জানুয়ারি তার সূত্র দুটি প্রতিষ্ঠা লাভ করে। শিক্ষার্থীরা, প্রতিষ্ঠা যে লাভ করে, কিন্তু দুঃখের বিষয় হলো এই সূত্র দুটি প্রতিষ্ঠা লাভ করার অনেক আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো এত যে কষ্ট করলেন, 34 প্রকার মটরশুঁটি নিয়ে দীর্ঘ 7 বছর পরিশ্রম করলেন একাধারে, কিন্তু তিনি কিন্তু সেই রেজাল্টটা দেখে যেতে পারেন নাই। তো শিক্ষার্থীরা, এরপরে কি হলো, এরপরে কিন্তু যে তার মৃত্যুর 16 বছর পরে যখন 1900 সাল আসে, তাহলে প্রতিষ্ঠা লাভ করেন, তার মৃত্যু হয়েছিল এই প্রতিষ্ঠা লাভ করার 16 বছর আগে। তাহলে তার মৃত্যুর 16 বছর পরে, তার মৃত্যুর যে 16 বছর পরে গিয়ে তার কি হলো, এই সূত্র দুটি প্রতিষ্ঠা লাভ করে। কীভাবে করে, তো সেই সনটা ছিল 1900 খ্রিস্টাব্দ ছিল সনটা। এই খ্রিস্টাব্দ তার মৃত্যুর 16 বছর পরে, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে তার এই সূত্রগুলো প্রতিষ্ঠা লাভ করে। কিভাবে, যে 1900 খ্রিস্টাব্দে ভিন্ন 3 দেশ থেকে ভিন্ন 3জন বিজ্ঞানী পৃথকভাবে কিছু একই সময়ে মেন্ডেলের যে গবেষণার ফলাফলটা ছিল সেটা পুনরায় আবিষ্কার করা শুরু করেন। এবং সেই 3জন বিজ্ঞানীর নাম আমাদের জেনে রাখা খুব দরকার। বিজ্ঞানী 3জন হলেন, একজন ছিলেন হোগো বিজ্ঞানী, একজন হচ্ছেন বিজ্ঞানী হোগো দা ভেরিস। বিজ্ঞানী 3জনের নাম জেনে রাখো। এই 3জন বিজ্ঞানী হচ্ছেন
একজন হচ্ছেন বিজ্ঞানী হুগো ডি ভ্রিস, এই ভ্রিস তিনি করলেন ভ্রিস। আরেকজন দ্বিতীয় বিজ্ঞানী হলেন, তার নাম হচ্ছে কার্ল করেন্স। আরেকজন বিজ্ঞানী তিনি হলেন, তার নাম হচ্ছে এরিক স্টেমার্ক। এরিক কি হয় স্টেমার্ক। তাহলে এই যে তিনজন বিজ্ঞানী নাম বললাম, এরা কি করলেন, এই তিনজন, এই এরিক স্টেমার্ক, এই তিনজন বিজ্ঞানী সম্মিলিতভাবে পৃথক পৃথক জায়গা থেকে মেন্ডেলের সূত্রটুকুর উপর আবার পুনরায় গবেষণা শুরু করলেন। এবং এই গবেষণার ফলে পরবর্তীতে কি হলো যে আশ্চর্য, তারা আবারও সেই মটরশুঁটি গবেষণার ফলাফল মেন্ডেলের সূত্রের মতোই যথার্থ ব্যাখ্যা কাছাকাছি ব্যাখ্যা দিলেন। এবং তারা আশ্চর্য হয়ে গেলেন এই তিনজন বিজ্ঞানী। সকল পরীক্ষাগুলো শেষ করে যখন তারা মেন্ডেলের সূত্রগুলো জমা দিতে আসলেন, তখন গবেষণা সম্পর্কে যখন অবহিত হলেন, তখন এসে দেখলেন যে তাদের অনেক পূর্বেই একজন বিজ্ঞানী, মেন্ডেল নামক একজন বিজ্ঞানী, যা গবেষণা সম্পর্কে অনেক আগেই অবহিত করে গিয়েছিলেন। তো মেন্ডেলের এই গবেষণার মাধ্যমে বংশগতির যে মৌলিক সূত্রটা, অর্থাৎ দুটি সূত্র আবিষ্কার এবং প্রকাশ হয়, তার ভিত্তিতেই রচিত হয় পরবর্তীতে যে জীববিজ্ঞানের বংশগতি বা জিন তত্ত্ব। তো শিক্ষার্থীরা, আর এই কারণেই কিন্তু মেন্ডেলকে জীববিজ্ঞান বংশগতিবিদ্যার জনক বলা হয়। আমি কথাটি তোমাদেরকে আরেকবারও বুঝিয়ে বলছি। সেটি হচ্ছে বিজ্ঞানী মেন্ডেল মারা যাওয়ার প্রায় তার 16 বছর পর, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে তিনজন বিজ্ঞানী 3 দেশ থেকে ভিন্নভাবে একই সময়ে এই মটরশুঁটির ওপর গবেষণা শুরু করলেন। এবং তাদের ফলাফলগুলো প্রতিষ্ঠিত হওয়ার পর তারা কী করলেন, যখন এই পেপারসগুলো জমা দিতে আসলেন, এসে তারা আশ্চর্য হয়ে গেলেন যে তাদের পেপারসগুলো জমা দেওয়ার অনেক বছর আগেই একজন বিজ্ঞানী, মেন্ডেল নামক একজন বিজ্ঞানী, এই সূত্রগুলো মানে এই মটরশুঁটির ওপর অত্যন্ত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এবং তারা আশ্চর্য হয়ে গেলেন যে তাদেরও এত বছর আগে এত সুন্দর ব্যাখ্যা, এত নিখুঁত ব্যাখ্যা যিনি দিতে পারেন, তিনি বংশগতির জনক ছাড়া আর কিছু নেই। তাই তাকে সেই সময় থেকেই বংশগতির জনক বলে অভিহিত করা হয় এই মেন্ডেলকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই মেন্ডেলের সম্পর্কে আরও অনেক তথ্য আছে, তো আমরা আরও কিছু জেনে নেই। তো মেন্ডেল কেন মটরশুঁটি গাছটাকে বেছে নিয়েছিলেন? আসলে তো অনেক কিছু ছিল, তারপরেও কেন মেন্ডেল এই মটরশুঁটি গাছটা বেছে নিলেন? পরীক্ষার জন্য মেন্ডেল মটরশুঁটি গাছটাকে কেন বেছে নিলেন? তো শিক্ষার্থীরা, তখন অনেক সময় আমাদের জানা উচিত যে পরীক্ষার জন্য বিজ্ঞানী মেন্ডেল কেন মটরশুঁটি গাছকে বেছে নিলেন। মটরশুঁটিকে বেছে নিলেন। হ্যাঁ, এটি একটা জানার প্রশ্ন। কারণ পৃথিবীতে তো উদ্ভিদের অভাব নেই, বিভিন্ন টাইপের উদ্ভিদ আছে, কিন্তু বিজ্ঞানী মটরশুঁটি গাছটাকে কেন মেন্ডেল বেছে নিলেন সেটা আমরা অবশ্যই জানবো। কারণ এই মটরশুঁটি গাছ হচ্ছে এক বর্ষজীবী, ফলে খুব সহজে সেটাকে আমরা মেন্ডেলের, যেহেতু এটা আমরা জানি যে উদ্ভিদের মধ্যে আছে এক বর্ষজীবী উদ্ভিদ, বহু বর্ষজীবী উদ্ভিদ, তেমন অনেক উদ্ভিদ আছে। তো এক বর্ষজীবী যে উদ্ভিদগুলো, সেগুলা মটরশুঁটিটা ছিল এক বর্ষজীবী উদ্ভিদ। ফলে প্রতিবার ফলন হওয়ার পরে তার সম্পর্কে একটি ভালো রেজাল্টটা খুব দ্রুত পাওয়া যায়। এক বর্ষ যেহেতু, তা প্রতিবারই তার বীজগুলো রোপণ করে আবার সেখান থেকে রেজাল্টটা কী আসছে তা জানা সহজ হয় বলে মেন্ডেল কী করলেন, সেই এক বর্ষজীবী হিসাবে মটরশুঁটি গাছটাকে বেছে নিলেন।
শিক্ষার্থীরা এছাড়া মটরশুঁটি গাছের আয়ুষ্কাল কম, ফলে কি হয়, শঙ্করায়ন পরীক্ষার ফলটাও খুব ভালো পাওয়া যায়। যেহেতু তাদের আয়ুষ্কালটা কম, তাই শঙ্করায়ন করলে এর ফলাফলটা খুব সঠিক আসে। শিক্ষার্থীরা এছাড়াও কি এটা মটরশুঁটি গাছ উভলিঙ্গ হওয়ার এটা আমাদের সহজে স্বপরাগায়ন ঘটানো সম্ভব, যেহেতু মটরশুঁটি একটি উভলিঙ্গ। তাছাড়া মটরশুঁটির ব্যাপারে এটা স্বপরাগায়ী হওয়ায় এটা মটরশুঁটি ফুলগুলা স্বপরাগায়ী, ফলে দেখা যাচ্ছে যে বাইরে থেকে আসা অন্য যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যর সাথে সহজে মিশে যেতে পারে না, ফলে বংশ পরস্পরায় একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যটা সম্পন্ন এবং শুদ্ধ সন্তান সন্ততি এই ক্ষেত্রে উৎপাদন করা সম্ভব, যেহেতু তারা স্বপরাগায়ী এবং ফলে অন্যান্য বৈশিষ্ট্যের সাথে তাদের একটা মিলন ঘটার সম্ভাবনা কম বা হয় না। তো শিক্ষার্থীরা এছাড়াও ফুলগুলো আকারে তুলনামূলকভাবে বড় হওয়ায় তাতে কি হচ্ছে, মটরশুঁটি গাছে খুব সহজে পরাগায়ন ঘটানো সম্ভব। ফুলগুলা দেখা গেছে যে অনেক বর্ষজীবী উদ্ভিদ আছে যাদের ফুলগুলো অত বড় হয় না, কিন্তু মটরশুঁটি গাছের যে ফুলগুলা সেগুলো তুলনামূলকভাবে বড় হওয়ায় সেখানে পরাগায়ন ঘটানো খুব সহজ। হ্যাঁ, তার শিক্ষার্থীরা তাছাড়া এটা হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য দেখা যায়, সুস্পষ্ট তুলনামূলক বংশগতি আমরা মটরশুঁটি গাছে দেখতে পাই এবং মটরশুঁটি গাছে বহু প্রকরণও উপস্থিত আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা এরপরে দেখো বংশগতিগুলো সংকরায়ন, যে মটরশুঁটি গাছের মধ্যে যে আমরা সংকরায়ন করাই, সেই সংকরণের ফলে যে সৃষ্ট যে বংশধরগুলো সেগুলো উর্বর হয়, মানে কি এগুলো যে এগুলো প্রজননক্ষম হওয়ায় এগুলা কিন্তু নিয়মিত বংশবৃদ্ধি করে থাকে, এটাই হচ্ছে উর্বর। তাহলে প্রজননক্ষম হওয়ায় এদের বংশবৃদ্ধিগুলো খুব দ্রুত করতে পারে, ফলে এটাকে আমরা বলতে পারি কি যে এটা একটা উর্বর বংশধর। তো এই সকল বৈশিষ্ট্যগুলো মেন্ডেল প্রথমেই ভেবে নিলেন এবং চিন্তা করলেন যে এটা এই এক বর্ষজীবী হিসাবে এবং এই উপরোক্ত কারণগুলোর কারণেই আমরা মটরশুঁটি বিজ্ঞানী মেন্ডেল মটরশুঁটি গাছটাকে বেছে নিয়েছিলেন, যার ফলাফলে আজকে আমরা অনেক কিছু বংশগতি সম্পর্কে জানতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, বংশগতি যে মেন্ডেলের সাফল্যর মধ্যে আবার কিছুটা সাফল্য আছে, কিছুটা কৃতকার্য আমরা দেখতে পাই। তো সব কিছুর বিজ্ঞানীদের সমস্ত আবিষ্কারের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য করব যে উপকার মানে সাকসেসফুলের পাশেও কিছু কিছু অকৃতকার্যের কিছু লক্ষণ পাওয়া যায়, এবং এখানে মটরশুঁটি গাছের ক্ষেত্রে আমরা সেখানে খুব সামান্যই অকৃতকার্যটা দেখতে পাবো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে সফলের লক্ষণটাই আমরা দেখতে পেরেছি। তাহলে শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো যে এখানে কি সফলতা আর কি অক্ষমতা ছিল, কৃতকার্য হওয়ার লক্ষণ ছিল। যেহেতু মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, গাছটা একটি স্বপরাগায়ী, ফলে দেখা গেছে যে এটার বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম, ফলে এখানে পরীক্ষার ভুল সম্ভাবনা ছিল খুবই কম, এটা হলো সফল। আবার যেহেতু পরীক্ষার ফলে উদ্ভিদগুলো যে সকল উদ্ভিদ ব্যবহার করেছিল সেগুলো ছিল খাঁটি, ফলে হোমোজাইগাসগুলো ছিল ঠিকমতো পাওয়া গেছে, তার এটা একটা সফলতার দিক। তার বিভিন্ন পরীক্ষায় প্রতি জোড়া জিনের একটি জিন অন্য একটি জিনের উপর প্রকট ছিল, এটা একটা সফলতা। মটরশুঁটির ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম আছে, সেটাও একটা সফলতা। তাছাড়া মেন্ডেল যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছেন সেগুলোর মধ্যে যে ভিন্ন ভিন্ন ক্রোমোজোম অবস্থিত ছিল, ফলে কি হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন ক্রোমোজোম অবস্থিত বলে কোনো লিঙ্কেজ বা সংক্রান্ত ঝামেলাও সেখানে ঘটানো সম্ভব হয়নি। শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু আমরা দেখতে পাই যে গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার ফলাফলের যে একটা অর্থপূর্ণ ব্যাখ্যা করতে পেরেছিলেন, এটা একটা সফলতা। মেন্ডেল অত্যন্ত সতর্কতা এবং নিষ্ঠার সাথে তার গবেষণা ফলাফলগুলো লিপিবদ্ধ করতে পেরেছিলেন, এটাও একটি সফলতা। তারপরে হচ্ছে মেন্ডেল কী করেছেন, কোনো স্থির সিদ্ধান্ত পৌঁছানোর জন্য তিনি কয়েক বছর বংশধর উদ্ভিদগুলোর মধ্যে প্রজনন ঘটিয়েছিলেন, এটাও একটি সফলতা। সংকরায়ন করার আগে তিনি বারবার উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করতে পেরেছিলেন, এটাও একটি সফলতা। তো শিক্ষার্থীরা, কোনো লিঙ্ক চরিত্র সম্মুখীন যখন হয় তখন হলে মেন্ডেল কী করতো, মেন্ডেল হয়তো বা দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা দানে তখন ব্যর্থ হতেন, কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয় ছিল মেন্ডেলের জন্য যে মেন্ডেলের নির্ধারিত 7 জোড়া চরিত্রের মধ্যে কোনোটাই লিঙ্ক চরিত্র ছিল না, এটাও মেন্ডেলের একটি সাফল্য বা কৃতকার্য হওয়ার একটি প্রধান কারণ। তো
তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে কেন কাজ করেছেন এবং কাজ করার পরে কেন তিনি খুব দ্রুত সফলতা পেয়েছিলেন। এই ঘটনাগুলোর কারণেই মেন্ডেলের সফলতাটা আমরা দেখতে পেরেছি। তো এখন আমি মেন্ডেলের কিছু ব্যবহৃত কতগুলো শব্দ আছে যেটা তোমাদের জানা দরকার। মেন্ডেলের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার আগেই আমি ব্যাখ্যাগুলো দেওয়ার আগেই মেন্ডেলের কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো আমাদের জেনে নেওয়া দরকার, এবং এই তথ্যগুলো তোমরা আমার সাথে সাথে বুঝে নাও। মেন্ডেলের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে আছে যেমন হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টর বা জিন, ফ্যাক্টর বা জিন, ফ্যাক্টর বা জিন। তো ফ্যাক্টর বা জিন কি? অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে যে ফ্যাক্টর বা জিন কি। তো শিক্ষার্থীরা, ডিএনএ তো আমরা সবাই জানি, ডিএনএ অণুর খণ্ডাংশ বা যা নাকি জীবের বংশগতির একটি মৌলিক ভৌত ও কার্যকরী একক এবং বংশ থেকে বংশ পরস্পরায় জীবের বৈশিষ্ট্যগুলো বহন করে, সেটাই হচ্ছে জিন। তাহলে আমরা বলতে পারি ফ্যাক্টর হচ্ছে ডিএনএর একটি খণ্ড বা অংশ। আমি আবারও বলছি, ফ্যাক্টর হচ্ছে কি একটি ডিএনএর খণ্ড বা অংশ যা নাকি জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যকরী একক এবং বংশ থেকে বংশ পরস্পরায় জীবের বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে আসে, সেটাই হচ্ছে ফ্যাক্টর বা জিন। আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটা যদি বলি, লোকাস একটি শব্দ আছে এখানে। লোকাস, লোকাস কি? আচ্ছা, এরপরে দেখো আবার আরেকটি প্রশ্ন হতে পারে যে লোকাস কি? লোকাস, লোকাস বা বাংলায়ও সেটাকে আমরা লোকাস বলতে পারি। লোকাস কি? আচ্ছা, লোকাস মানে হচ্ছে বাসস্থান বা স্থান। তো আমাদের যেরকম প্রত্যেকের একটি নির্দিষ্ট বাসস্থান থাকে, সেরকম জিনগুলো তার একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে। ক্রোমোজোমের যে ডিএনএ আছে, ক্রোমোজোম ডিএনএ, সেখানে জিনগুলো প্রত্যেকটা জিনের একটা নির্দিষ্ট স্থান আছে, সেটাই হচ্ছে লোকাস বা বাসস্থান বাংলায় বলতে পারি। তো শিক্ষার্থীরা, তাহলে লোকাসটা কি? ক্রোমোজোমের জিনে অবস্থিত একটা যে নির্দিষ্ট স্থান, সেই স্থানটার নামই হচ্ছে লোকাস। একটি নির্দিষ্ট জিনের অ্যালেলগুলো সমস্ত ক্রোমোজোমের একই লোকাসের মধ্যে তারা অবস্থান করে। এইটাই হচ্ছে মেইন কথা, যে লোকাস বা জিন বা লোকাস কি? জিনের যে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে জিনগুলো, ক্রোমোজোমের জিনের একটা নির্দিষ্ট স্থান, সেটি হচ্ছে লোকাস। অ্যালিল বা অ্যালিলোমর্ফো কি? অ্যালিল অথবা অ্যালিলোমর্ফো, অ্যালিলোমর্ফো, অ্যালিল বা অ্যালিলোমর্ফো, এর মর্ফো কি? এটা আরেকটা প্রশ্ন, অ্যালিল বা অ্যালিলোমর্ফো কি? অ্যালিল বা অ্যালিলোমর্ফো কি? তো শিক্ষার্থীরা দেখো, ক্রোমোজোমের জোড়া সমস্ত ক্রোমোজোম, সমস্ত মানে একই রকম, সমস্ত ক্রোমোজোমের জোড়ার মধ্যে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জোড়ার জিন যে আছে, সেই জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। যেমন শিক্ষার্থীরা, আমি একটু উদাহরণ দিই, তোমরা দেখো, আমি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে যদি ধরি, লম্বা বৈশিষ্ট্যের জন্য আমাদের তো অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে, অর্থাৎ আমি একটি অক্ষর লেটার ব্যবহার করছি, টল হিসেবে আমি ক্যাপিটাল টি ধরলাম। হ্যাঁ, তার লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি। কিন্তু এখন যদি একই ধর্মী হয়, অর্থাৎ আমরা জানি যে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া জিনের উপস্থিতি লাগে, অর্থাৎ একটি জিন হচ্ছে বাবা থেকে আগত, আর এটা হচ্ছে মায়ের থেকে আগত। এখন লম্বা যদি হয়, তাহলে সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি বাবা থেকে আগত আসবে আর একটি মায়ের থেকে আগত আসবে। তাহলে বাবা থেকে একটি ক্যাপিটাল টি বৈশিষ্ট্য আসছে, লম্বা হচ্ছে দায়ী জিন, আরেকটা মায়ের থেকে আগত ক্যাপিটাল টি আসছে লম্বা জিন, যেটা লম্বার জন্য বৈশিষ্ট্যের দায়ী জিন। তাহলে এটা হচ্ছে জিনোটাইপ, অর্থাৎ
একটি দুটি একজোড়া জিন একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জোড়াটাকে বলা হয় জিনোটাইপ। এখন এখানে যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা হচ্ছে, এর হোমোলোগাস কি, সমসংস্থ বা হোমোলোগাস বলতে আমরা বুঝি একই বৈশিষ্ট্যেরকে হোমোলোগাস বলে। এখন যদি আমি বলি যে স্মল টি, তার মানে আমি একটা অপোজিট ধরলাম, শর্ট মানে খাটো। আমি এখানে ক্যাপিটাল আর স্মল লেটার হিসেবে এটাকে আমি যদি প্রকাশ করি, যে ক্যাপিটাল লেটারটা দিয়ে আমি এখানে টল বোঝাচ্ছি আর স্মল লেটার দিয়ে আমি এখানে খাটো বোঝাচ্ছি, তাহলেও কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে এক জোড়া যে বৈশিষ্ট্যের মধ্যে একটা বাবা থেকে একটা খাটো বৈশিষ্ট্য আসছে এবং মায়ের থেকে একটা খাটো বৈশিষ্ট্য আসছে। আবার এমনও আসতে পারে ক্যাপিটাল টি স্মল টি, এটাও হতে পারে। তো এখন দেখো শিক্ষার্থীরা, এখন দেখো তা এখানে কিন্তু আমরা এটা হলো সমসংস্থ, অর্থাৎ হোমোলোগাস, একই রকম বৈশিষ্ট্য হলো সমসংস্থ। আর এটা হলো হ্যাটারো বৈশিষ্ট্য, অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে বিপরীত বৈশিষ্ট্য মিলে যদি এক জোড়া বৈশিষ্ট্য তৈরি হয় তাহলে সেখানে হ্যাটারো। তাহলে এখানের মধ্যে একটি ক্যাপিটাল টি অর্থাৎ লম্বার জন্য দায়ী জিন, পাশে আছে একটি স্মল টি অর্থাৎ খাটোর জন্য দায়ী জিন। সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রকট হচ্ছে, ক্যাপিটালটাকে আমরা প্রকট প্রকাশ করি অর্থাৎ শক্তি বেশি। তাহলে এইটা হচ্ছে লম্বা, অর্থাৎ এখানে মিডিয়াম লম্বা। লম্বার মধ্যে অনেক লম্বা আছে, মিডিয়াম লম্বা আছে, আবার খাটো আছে, কিন্তু এটা হচ্ছে অনেক লম্বা, এটা হচ্ছে মোটা, এটা হলো খাটো, আর লম্বা দিক থেকে এটা খাটো, আর এটা হচ্ছে মোটামুটি লম্বা। তো এই দুইটা হচ্ছে হোমোলোগাস বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে হ্যাটারো বৈশিষ্ট্য, অর্থাৎ একই জোড়ার মধ্যে দুটা বিপরীত বৈশিষ্ট্য এখানে জিন অবস্থান করছে, এই জন্য এটা হ্যাটারো বৈশিষ্ট্য। আর একটা হোমো বৈশিষ্ট্য হচ্ছে একই বৈশিষ্ট্যের এক জোড়া, একই বৈশিষ্ট্যের এক জোড়া। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এলিল বা এলিলোমরফো কি? তো ক্রোমোজোমের যত সমসমস্ত ক্রোমোজোমের জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলা হয়। তাহলে এই যে জিনটা আছে এক জোড়া জিন, এই 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 লম্বা জিনটা ওইটার এই পাশেরটার জন্য এলিল, এবং এটা এর জন্য এই লম্বা জিনটা হচ্ছে এলিল, অর্থাৎ এক জোড়ার জিনের মধ্যে একটি অপরটির সম্পর্ক হচ্ছে এলিল বা এলিলোমরফো। তাহলে সেক্ষেত্রে দেখো বিপরীত ধর্মীয় হতে পারে, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি এর পাশে স্মল টিটা হচ্ছে এলিলোমরফো এবং বা এলিল, এবং স্মল টি এর পাশে যে ক্যাপিটাল টি আছে সেটাও হচ্ছে একটি এলিল। যখন বিপরীত ধর্মী এলিল দুটি থাকে তখন সেই একটিকে প্রকট এলিল বলছি আর এটিকে প্রচ্ছন্ন এলিল বলছি। শিক্ষার্থীরা দেখো এখানের মধ্যে এটা হলো প্রকট এলিল, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে একটাকে আমরা প্রকট এলিল বলছি আর এটাকে প্রচ্ছন্ন এলিল বলছি, এই হচ্ছে এলিল। এইবার আসো হোমোজাইগাস কি, আর এটা হচ্ছে হেটারোজাইগাস কি। আরেকটা প্রশ্ন হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস 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 কি? সেক্ষেত্রে দেখো আমি কিছুক্ষণ আগে এই ক্যাপিটাল টি ক্যাপিটাল বিটি অথবা স্মল টি এই যে বুঝালাম সেটাই তোমরা লক্ষ্য করো। এখানে এইটা হচ্ছে হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, অর্থাৎ এক জোড়া জিনের মধ্যে, অর্থাৎ হোমোজাইগাসটা হচ্ছে কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সম প্রকৃতির হয়, তাকেই বলা হয় যখন এই জিন এলিল দুটি যখন একটি আরেকটি সমগুণ সম্পন্ন হয় তখন তাকে বলা হয় কি হোমোজাইগাস। আমি আবারও বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, একই বৈশিষ্ট্যের এক জোড়া জিন একত্রে মিলিত হয়ে একটি বৈশিষ্ট্য প্রকাশ করেছে একই বৈশিষ্ট্যের, তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য না, তাহলে সেটা হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস ক্যাপিটাল টিটিও হতে পারে, স্মল টিটিও হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, তো হোমোজাইগাস হচ্ছে ক্যাপিটাল বিবি, এবং সেখানে আমরা যদি শুধু যে ক্যাপিটাল টি নিয়েছি সেটাও না, তোমরা যদি ব্ল্যাক হিসেবে নাও, যে ব্ল্যাক কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যদি আমরা ক্যাপিটাল বি নেই, তাহলে পিওর কালোর জন্য একটা মায়ের থেকে আগত ক্যাপিটাল বি এবং আরেকটি বাবা থেকে আগত ক্যাপিটাল বি। তো এই দুইটি ক্যাপিটাল বি মিলে কালোর বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো এখানে একটি আর অপরটি এলিল। তো আমি তোমাদেরকে বলছিলাম, তো এই জোড়াটার নাম হচ্ছে হোমোজাইগাস। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে দেখো এবার হেটারোজাইগাসটা কি? হেটারোজাইগাসটা হচ্ছে যে যখন নাকি কোনো একটি জীবের মধ্যে
একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি অসম আকৃতির হয়, অর্থাৎ সম আকৃতির নয়, সেটাই হচ্ছে হেটারোজাইগাস। তো আমি আরেকটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, সেটা হলো হেটেরোজাইগাসটা কি। হেটারোজাইগাস কি, আমি এখানে ক্যাপিটাল টি স্মল টি বলছি। তাহলে এখানের মধ্যে একটি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে, আরেকটি পাশে আছে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। কিন্তু এখানের মধ্যে ক্যাপিটাল টিটাকে আমি প্রকট ধরছি, আর স্মলটাকে হচ্ছে এটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধরছি। অর্থাৎ এখানে একটির বৈশিষ্ট্য বেশি প্রভাবিত হয়, আরেকটি বৈশিষ্ট্য কী হয়, দমিত থাকে। তো এই দুই রকমের বৈশিষ্ট্য নিয়ে যখন একটা জোড় তৈরি হয় তখন এটাকে হেটারোজাইগাস বলে। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি, দেখো যে কোনো জীবে একটি নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি যদি অসম প্রকৃতির হয়, অর্থাৎ বিপরীত প্রকৃতির হয়, তাকেই বলা হচ্ছে হেটারোজাইগাস জীব। তো ক্যাপিটাল টি এবং এখানে আছে আমরা স্মল টি দেখতে পাচ্ছি। তো ক্যাপিটাল টি ধারী জীবটি লম্বা হলে তাকে বলা হবে হেটারোজাইগাস, কারণ এখানে যে লম্বাটা হচ্ছে সেটা হলো মোটামুটি লম্বা, কারণ সে এখানে যে পাশের যে জিনটা আছে সেটা খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, কিন্তু সে যদিও প্রভাবিত করে নাই, কিন্তু তাকে অতিরিক্ত লম্বা হওয়ার ক্ষেত্রে বাধা ছিল, তবে লম্বা হওয়ার ক্ষেত্রে বাধা ছিল না, তবে পিওর লম্বা হওয়ার ক্ষেত্রে বাধা ছিল, কারণ পাশের জিনটি যেহেতু প্রচ্ছন্ন জিন। এই হচ্ছে হেটারোজাইগাস। তো আমরা এখান থেকে আরও কিছু টপিক জেনে নেব, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য কী। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টার, আরেকটি হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টার কি। আরেকটি লিখে নাও, প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট ক্যারেক্টার। ডমিন্যান্ট ক্যারেক্টার। ডমিন্যান্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য কি। প্রকট বৈশিষ্ট্য কি, ডমিন্যান্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য কি। তো সেক্ষেত্রে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীব, যেমন ক্যাপিটাল টি এবং মধ্যে সংকরায়ন ঘটালে F1 যৌনুর মধ্যে আমরা অর্থাৎ প্রথম বংশধরে সৃষ্ট যে হেটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। যেমন F1 যৌনুর মটরশুঁটি গাছটা যদি লম্বা হয় এবং খাটো, উভয় ধরনের লক্ষণের জন্য একটি করে জিন থাকলেও শুধুমাত্র ক্যাপিটাল লম্বা বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। তো শিক্ষার্থীরা, বিপরীত বৈষম্য হোমোজাইগাস জীবের মধ্যে ধরো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি ডমিন্যান্ট প্রকট বৈশিষ্ট্যটা কি। ধরো এখানে ক্যাপিটাল টি স্মল টি আছে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে প্রকটের বৈশিষ্ট্যের মধ্যে এখানে একটি জিন তার বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী, অপরটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের জিনটি থাকলে আর পাশের জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধাপ্রাপ্ত হয়, সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তো এই এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বৈশিষ্ট্য তার প্রকাশ পাচ্ছে এবং একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জীবের মধ্যে একটি বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, কিন্তু আরেকটি দমিত থাকছে। এখন এই যেটা নাকি যার বৈশিষ্ট্যটা দমিত অবস্থায় আছে এবং যার বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, প্রকাশিত জিনটিকে বলা হচ্ছে এই ধরনের এই প্রকাশে এটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এখানের মধ্যে দুইটি জিন থাকলেও একটির বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে ক্যাপিটাল টি, কিন্তু স্মল টি এর বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে না। এখানে হলো প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় প্রকট জিন বা ডমিন্যান্ট ক্যারেক্টার। আমি আবারও বলছি, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যে হোমোজাইগাস জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই, অর্থাৎ যদি আমরা সংকরায়নটা ঘটানোর ক্ষেত্রে আমরা হোমোজাইগাস জিন নিয়ে সংকরায়নটা ঘটাবো। আমি এটা আরেকটু বুঝাই দিই। ধরো পিতাকে যদি আমি ধরলাম অনেক লম্বা, পিতার বৈশিষ্ট্যটা হচ্ছে সে অনেক টল, হ্যাঁ, তাহলে এবং তার সাথে যদি আমি ক্রস করাই মাতা, অর্থাৎ এটা হচ্ছে পিতা, আর আমি এখানে যদি লিখে দেই এটা হচ্ছে জিনোটাইপ, অক্ষর দিয়ে যেটা লিখি সেটা হচ্ছে জিনোটাইপ।
আর পিতা হচ্ছে অনেক লম্বা আর মাতার বৈশিষ্ট্য হচ্ছে অনেক খাটো। হ্যাঁ, এখন এটা হলো ফিনোটাইপ, হচ্ছে ফিনোটাইপ অর্থাৎ যেই বৈশিষ্ট্যটা দেখে আমরা বলি ফিনোটাইপ হচ্ছে যে এই টিটির মানে হচ্ছে লম্বা, অর্থাৎ পিওর লম্বা, এখানে কোনো ঝামেলা নেই, অনেক লম্বা, এবং মা হচ্ছে অনেক খাটো, তাহলে এখানে খাটো বৈশিষ্ট্যের জন্য দাঁড়িয়েছে। তাহলে এই সন্তানটা মানে মাতা যদি অনেক খাটো হয় এবং পিতা যদি অনেক লম্বা হয়, তাহলে এখানে আমরা গ্যামিট কী পাবো? গ্যামিটগুলো হচ্ছে, এখানে গ্যামিট হচ্ছে দুইটা, একটা হলো টি আর একটা হচ্ছে টি, এবং পরেরটা হচ্ছে আমরা এখানেও গ্যামিট পাচ্ছি, সেই গ্যামিটগুলো একটু দেখো। এখানে যে গ্যামিটটা পাচ্ছি পাশেরটা, সেটা হলো স্মল টি নামক একটা গ্যামিট আর একটা স্মল টি নামক গ্যামিট। এখন যদি এই ক্যাপিটাল টি এবং স্মল টি এর মধ্যে যদি আমরা ক্রস করাই, তাহলে এই গ্যামিটের সাথে এই গ্যামিটটা মিলিত হবে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি হবে। আবার এইটার সাথে যদি আমরা আরেকটা পরবর্তী আরেকটা গ্যামিটের সাথে মিলে, সেখানেও আমরা দেখতে পাবো ক্যাপিটাল টি স্মল টি। একইভাবে এই গ্যামিটের সাথে একটা গ্যামিটের সাথে পরে দুটাকে গুণ করব, এবং এই গ্যামিটের সাথে আবার পরে দুটা গুণ করব, তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল টি স্মল টি, আবার এই গ্যামিটের সাথে এই গ্যামিটের ক্যাপিটাল টি স্মল টি, তাহলে হলো এটা হচ্ছে জিনোটাইপ। এই ফলাফলটা হচ্ছে জিনোটাইপ। এবং ফিনোটাইপ কী বৈশিষ্ট্য আমরা পেলাম, যেটা অর্থটা বোঝায়, এটা হলো ফিনোটাইপ। তাহলে দেখো ফিনোটাইপটা হচ্ছে কি, এগুলোর মধ্যে একটি ক্যাপিটাল টি, একটি প্রকট বৈশিষ্ট্য আছে এই জোড়ার মধ্যে, এবং একটি খাটো বৈশিষ্ট্য আছে। তাহলে এখানে বিপরীত বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা জানি যে একটি হচ্ছে প্রকট যা নাকি প্রভাবিত করে, আরেকটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের কারণে সে দমিত থাকে। তাহলে এখানে স্মল টিটা দমিত আছে। প্রকট বৈশিষ্ট্যর বৈশিষ্ট্য অর্থটা হচ্ছিল এখানে লম্বা, তাহলে এখানে আমরা বলতে পারি সকল বৈশিষ্ট্যই লম্বা, অর্থাৎ পিওর লম্বা না কিন্তু খাটো না, সকল বৈশিষ্ট্যই লম্বা, সকল বৈশিষ্ট্যই লম্বা। তাহলে কি দাঁড়ালো, যে এখানে সবগুলো বংশধর হচ্ছে জিনোটাইপ F1 যৌন, এটা হচ্ছে F1 যৌন, আর এটা হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য, পিতামাতা। তাহলে দেখো পিতামাতার জিনোটাইপ ছিল, পিতার চিহ্নটাকে আমরা এই চিহ্ন ব্যবহার করি, আর মাতার চিহ্নটাকে আমরা এইভাবে সংক্ষেপে ব্যবহার করতে পারি। তাহলে পিতামাতার মধ্যে পিতা ছিল পিওর লম্বা, মাতা ছিল পিওর খাটো, এবং তাদের জিনোটাইপ হলো পিতাকে আমরা লম্বা বলছি, মাতাকে খাটো বলছি। এবং গ্যামিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিতার দুইটা গ্যামিটই একরকম, মায়েরও দুইটা গ্যামিট একরকম, এবং সন্তানের মধ্যে পিতা থেকে গ্যামিটটাও যাবে, মায়ের থেকে গ্যামিটটাও যাবে, এবং সেখানে দেখতে পাচ্ছি যে দুই রকম গ্যামিট এসে মিলিত হয়ে যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানের মধ্যে আমরা ক্যাপিটাল টিও পাচ্ছি, স্মল টিও পাচ্ছি। কিন্তু আবার দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী, আর স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী, অর্থাৎ ক্যাপিটাল প্রকট বৈশিষ্ট্যের পাশে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা পায়। তো এখানে প্রকট বৈশিষ্ট্যটা একা প্রকাশ করছে বলে তার লম্বা হয়েছে, তবে পিওর লম্বা না, তাই সকল বৈশিষ্ট্যগুলো লম্বা। এখন সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে আমাদের এখানে আমরা দেখলাম যে সকল বৈশিষ্ট্য পুরোটাই খাটো হয় নাই, কিন্তু প্রকট লম্বা না হলেও লম্বা। তাহলে এখানে যে বৈশিষ্ট্যটা টি, এখানে প্রত্যেকটা টিটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। তো শিক্ষার্থীরা, তাহলে আশা করি যে তোমরা কথাটা বুঝতে পেরেছো। প্রকট বৈশিষ্ট্যটা কি, যে সেখানে হচ্ছে যে F1 বংশধরের মধ্যে লম্বা এবং খাটো উভয় ধরনের বৈশিষ্ট্যটাও আমরা বৈশিষ্ট্যের জন্য একটি করে জিন থাকলেও এখানে শুধুমাত্র ক্যাপিটাল বৈশিষ্ট্যটাই প্রকাশ পেয়েছে, শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পেয়েছে, আর এই মটর গাছের লম্বা বৈশিষ্ট্যটাই হচ্ছে এখানে প্রকট। ঠিক একইভাবে আমরা যদি বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, আমি এই চিত্রটা দিয়েই তোমাদেরকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করব, একই লেখা দিয়ে। তাহলে ডমিনেন্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য কি তোমরা বুঝতে পেরেছো, এবং একইভাবে আমি এখানে তোমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টারটা নিয়ে এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। রিসেসিভ ক্যারেক্টার, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখে রাখো আরেকটি হইল রিসেসিভ ক্যারেক্টার। রিসেসিভ ক্যারেক্টার, রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি?
একই চিত্র দিয়ে আমি এটা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে ব্যাখ্যা করবো দেখো শিক্ষার্থীরা, হেটারোজাইগাস যে জীব, এই যে হেটারোজাইগাস, এই যে আমরা ক্রস করানোর পরে যে আমরা হেটারোজাইগাস জীবগুলো, এগুলো সব হেটারোজাইগাস, কারণ এখানে এই জোড়া, প্রত্যেকটা জোড়ার মধ্যে দুই রকমের বৈশিষ্ট্য আছে, ক্যাপিটালও আছে, স্মল আছে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট প্রচ্ছন্ন নিয়েই প্রতিটা এখানে ক্যারেক্টারগুলো বের হয়েছে। তো প্রচ্ছন্ন হেটারোজাইগাস জীবে, অর্থাৎ এই F1 যৌন, F1 যৌনটা হচ্ছে বংশধর, প্রথম বংশধর। এই বংশধরের প্রত্যেকটা যে হেটারোজাইগাস জীব আমরা দেখতে পাচ্ছি, জীবের মধ্যে দুইটি বিপরীত বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এই বৈশিষ্ট্য দুইটি থাকলেও একটি মাত্র বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, অর্থাৎ কি সকল বৈশিষ্ট্যগুলো লম্বা, আর হচ্ছে একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, কিন্তু দেখা গেছে যে আরেকটি বৈশিষ্ট্য পাশে থেকেও প্রকাশিত হয় নাই, যার ফলে খাটো কথাটা আর আসে নাই। তো এখানে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় নাই সেটাই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে অপ্রকাশিত বৈশিষ্ট্যটাই হচ্ছে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি F1 যৌন মটরশুঁটি গাছের মধ্যে খাটো এবং লম্বা উভয় ধরনের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি বৈশিষ্ট্যই প্রকাশিত হয়েছে লম্বা নামে, আরেকটি বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারেনি। সে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হতে পারেনি, অর্থাৎ যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হতে পারেনি সেটাই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা মোটামুটি প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জেনে গেলাম। তাহলে এবার আসি জিনোটাইপ কি, আর এটা হচ্ছে ফিনোটাইপ কি। তাহলে আমি এবার আসছি ফিনোটাইপ কি। আচ্ছা, এরপর হচ্ছে ফিনোটাইপ কি, আরেকটি লেখা রাখো যে ফিনোটাইপ কি। ফিনোটাইপ, ফিনোটাইপ কি, ফিনোটাইপ কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? ফিনোটাইপ আমি এখানে লিখেছি ফিনোটাইপ, অর্থাৎ আমরা যে একটা ব্যক্তি বা কারোর বৈশিষ্ট্য দেখে যখন আমরা বলি যে অমুক ব্যক্তি দেখতে এরকম গায়ের রং ফর্সা, অথবা কোনো একটি প্রাণী বা উদ্ভিদকে দেখে আমরা যে বাহ্যিকভাবে যে ব্যাখ্যাটা দিই সেটি হলো ফিনোটাইপ বৈশিষ্ট্য। এবং সেই বাহ্যিক বৈশিষ্ট্যটা যে কারণে প্রকাশিত হয়েছে, অর্থাৎ তার দেহের ভিতরে জিনগুলোর যে অবস্থায় আছে তার বৈশিষ্ট্যটাই কিন্তু বাহ্যিকভাবে প্রকাশিত হয়েছে। বাহ্যিকভাবে প্রকাশিত হয়েছে যে বৈশিষ্ট্যগুলো সেটি হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ আমরা যখন কোনো একটি ব্যক্তিকে আইডেন্টিফাই করি যে ব্যক্তিটি লম্বা, অথবা বলি খাটো, অথবা বলি যার গায়ের রং ফর্সা, অথবা বলছি শ্যামবর্ণ, অথবা বলছি কালো, অথবা বলছি তার চুলগুলো কুকড়ানো, আবার কাউকে বলছি চুলগুলো সিল্কি, এই যে বৈশিষ্ট্যগুলো বলি বাহ্যিকভাবে দেখে আমরা যার সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে থাকি সেটাই হলো ফিনোটাইপ বৈশিষ্ট্য। তাহলে আমি আবারও বলছি ফিনোটাইপ কি, জিনোটাইপ কারণেই কিন্তু ফিনোটাইপ বৈশিষ্ট্য আসে, অর্থাৎ এই যে বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যগুলো আসছে সেটা কিন্তু এমনি এমনি আসে নাই, ওই ব্যক্তির দেহের অভ্যন্তরে যে জিনগুলো আছে সেই জিনগুলো ভিতরে যেভাবে বিন্যস্ত আছে তার প্রেক্ষিতেই কিন্তু বাহ্যিকভাবে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। এটা কিন্তু জীবের আকার, আকৃতি, বর্ণ ইত্যাদি প্রকাশ করে। তো একই রকম ফিনোটাইপধারী দুটি জীবের মধ্যে জিনোটাইপ একরকম বা ভিন্ন রকমও হতে পারে। যেমন ধরো বিশুদ্ধ লম্বা যুক্ত একটি লম্বা মটরশুঁটি গাছের সাথে যদি খাটো মটরশুঁটি গাছের আমরা পরাগায়ন ঘটাই, তাহলে প্রথম বংশধরের মধ্যে আমরা দেখতে পাবো যে অনেকগুলো লম্বা আকৃতি হয়েছে, যদিও তাদের মধ্যে দুই ধরনেরই ফ্যাক্টর ছিল, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য যা দায়ী জিন ছিল, আবার খাটো বৈশিষ্ট্য দায়ী জিন ছিল। এখানে ফিনোটাইপটা হচ্ছে লম্বা। তো জিনোটাইপের ক্ষেত্রেও আমরা একই বলতে পারি, এই বৈশিষ্ট্য দিয়েই আমরা আবার জিনোটাইপও লিখতে পারি। জিনোটাইপ, তাহলে জিনোটাইপ কি? তো জিনোটাইপটা হচ্ছে যে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এই যে জিনগুলো ভিতরে থাকে যাকে আমরা বিভিন্ন লেটার দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে জিনোটাইপ। আর এই বৈশিষ্ট্যটা প্রকাশ হয়ে করার পরে আমরা তাকে যেইভাবে মূল্যায়ন করছি মুখে বলে সেটা হচ্ছে ফিনোটাইপ। তাই আমি এখন বলতেছি যে জিনোটাইপটা কি। এই জিনোটাইপটা কি তোমরা এবার সংজ্ঞা থেকে একটু বুঝে নাও যে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণগুলোই হচ্ছে ফিনোটাইপ।
আর হচ্ছে কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলগুলাকে বলা হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ কোনো একটি বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যে যুগলটা হচ্ছে অর্থাৎ জিন জোড়া আছে তাদের গঠনটাকে বলা হচ্ছে জিনোটাইপ। একটা জীবের মধ্যে জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যাবে। যেমন সদৃশ্য একই রকম জিনোটাইপধারী জীবেরা যদি একই পরিবেশে বাস করে তাহলে আমরা দেখতে পাবো তাদের জিনোটাইপগুলো একই রকম হবে। একটা লম্বা গাছের জিনোটাইপ যদি ক্যাপিটাল টি হতে পারে, আবার স্মল টি হতে পারে, আবার খাটো গাছের জিনোটাইপ স্মল টি হবে। অর্থাৎ একটি লম্বা জিনের ক্ষেত্রে, একটি লম্বা বৈশিষ্ট্যের জীবের ক্ষেত্রে, একটি লম্বা মটরশুঁটি গাছের ক্ষেত্রে মটরশুঁটি গাছের জিনোটাইপটা হতে পারে কি জিনোটাইপ হবে, জিনোটাইপ দুই ধরনের হতে পারে। অর্থাৎ ক্যাপিটাল টিও হতে পারে, আবার ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে। তাহলে শিক্ষার্থীরা দেখো, একটি লম্বা জিনের ক্ষেত্রে জিনোটাইপটা দুই ধরনের ক্ষেত্রে হতে পারে। আবার একটি খাটো মটরশুঁটির ক্ষেত্রে, খাটো মটরশুঁটির ক্ষেত্রে জিনোটাইপ হবে শুধুমাত্র একটি বৈশিষ্ট্য, স্মল টি। তাহলে আমরা কি জানলাম যে লম্বা বৈশিষ্ট্যের জিনোটাইপ দুই ধরনের হতে পারে। অর্থাৎ ক্যাপিটাল টি যেটা সেটা প্রকট লম্বা, আর ক্যাপিটাল টি স্মল টি সেটা হচ্ছে প্রচ্ছন্ন লম্বা, মানে মোটামুটি লম্বা, কিন্তু খাটো না। আর খাটো বৈশিষ্ট্যের জিনোটাইপটা হবে স্মল টি, তবেই সে শুধুমাত্র খাটো হতে পারবে। তাহলে এখানে হচ্ছে জিনোটাইপ, সদৃশ্য জিনোটাইপ দুটি জীবের বৈশিষ্ট্যগুলো একই রকম হবে বা ভিন্ন রকম হতে পারে। অর্থাৎ ক্যাপিটাল টিও হতে পারে, স্মল টি ক্যাপিটাল টিও হতে পারে। কিন্তু ফিনোটাইপের হচ্ছে কি জিনোটাইপের ক্ষেত্রে, কিন্তু খাটোর ক্ষেত্রে হচ্ছে কি খাটো গাছের ক্ষেত্রে জিনোটাইপ হবে স্মল টি। শিক্ষার্থীরা, প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ বলতে আমরা কি বুঝি? আরেকটি হচ্ছে অপত্য বংশ। আর এটা হচ্ছে অপত্য বংশ। কি প্রশ্ন লিখে রাখো, অপত্য বংশ বা এটাকে প্যারেন্টাল জেনারেশনও বলা যায়। প্যারেন্টাল জেনারেশন। বা অপত্য বংশধর কি, অপত্য বংশ বা প্যারেন্টাল জেনারেশন কি? সেক্ষেত্রে আমরা দেখতে পারি কি যে কোনো ক্রস করার পরে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলে। প্যারেন্টাল জেনারেশন বলে, কারণ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকেও সেটা জানা যায়। অর্থাৎ কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলা। অর্থাৎ P1, অর্থাৎ পি দিয়ে প্যারেন্ট, P1 অর্থাৎ উৎপন্ন সন্ততিকে আমরা F1 যৌন বলি বা বংশধর। প্যারেন্টাল জেনারেশনটা হচ্ছে, আমি যে দেখাচ্ছিলাম এখানে পিতা মাতা, এইটাই হচ্ছে প্যারেন্ট, P1 এটা হলো পিতা মাতা। আবার এই সন্তানগুলো যখন পরবর্তী প্যারেন্টাল হবে তখন আমরা তাকে বলবো P2, অর্থাৎ প্যারেন্ট বা দ্বিতীয় বংশধর 2। তাহলে এদের যে সন্তানগুলো হচ্ছে তাদেরকে আমরা প্রথম বংশধর হিসেবে এখানে আমরা F1 বলতেছি। তাদের পিতামাতাটাকে প্যারেন্টাল অর্থাৎ P1 বলতেছি। এবং এই সন্তানগুলো যখন পরবর্তী জেনারেশনে আবার পিতামাতা হবে তখন তাদেরকে আমরা বলছি P2। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি যে জিনোটাইপ অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ হচ্ছে কোনো একটি ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলা হয়। তাহলে আমরা যে এখানে ক্রস করলাম, এই একটি ক্রসের মধ্যে এই ব্যবহৃত যে পিতামাতার থেকে জিনগুলো নিয়ে আমরা ক্রস করলাম, তাহলে এই পিতামাতাটাই হচ্ছে গিয়ে এখানে প্যারেন্টাল জেনারেশন অর্থাৎ অপত্য বংশ। তাহলে উৎপন্ন সন্তানগুলোকে বলা হচ্ছে F1 জন্য। আবার F1 জন্য বংশধরদের মধ্যে আবার ক্রস করালে উৎপন্ন সন্ততিকে আমরা কি বলতেছি সেখানে আবার F2 বংশধর বলছি। তো সেটা আমরা চেকার বোর্ডে সাধারণত ব্যাখ্যা করি। তো ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর কি? অপত্য বংশ গেল। এবার আমি তোমাদেরকে দ্বিসংকর
আরেকটা তোমরা লিখে রাখো দ্বিসংকর, দ্বিসংকর, দ্বিসংকর বা ডাই হাইব্রিড অথবা ডাই হাইব্রিড। হাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস কি? ক্রস কি? দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রস কি? আচ্ছা, এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রসটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি এক সংকর বা মনো হাইব্রিড ক্রসটা আগে বুঝাই নিই। এক সংকরটা আগে বুঝে নাও, তাহলে দুটা বুঝতে সহজ হবে। এক সংকর বা মনো, মনো হাইব্রিড ক্রস কি? মনো হাইব্রিড ক্রসটা হলো যে যখন জীবের একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর যখন আমরা দৃষ্টির খেয়াল লক্ষ্য রেখে যে সংকরণটা ঘটাবো তাকে বলা হচ্ছে মনো হাইব্রিড ক্রস। যেমন আমরা বর্ণ, অর্থাৎ একটি জীবের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, যদি আমি বর্ণের উপর কাজ করি, অর্থাৎ একটি জীবের বর্ণটা কি, এটা অর্থাৎ একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। একটি জীবের নিয়ে আমরা ব্যাখ্যা করব, অনেক বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ তাদের লম্বার বৈশিষ্ট্য থাকে, তাদের বর্ণ বৈশিষ্ট্য থাকে, চুলের বৈশিষ্ট্য থাকে, চোখের বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু আমরা যখন যে কোনো একটি বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করব, একটি বৈশিষ্ট্য নিয়ে যখন ব্যাখ্যা করব, সেটা হচ্ছে মনো হাইব্রিড ক্রস। কিন্তু একের অধিক বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করব, অর্থাৎ একই সাথে লম্বা এবং গায়ের বর্ণ দুইটাকে মিলিয়ে যখন আমরা বৈশিষ্ট্যটা একসাথে পেতে পারবো, তখন এটা হলো দ্বিসংকর। আর এক সংকরটা হচ্ছে একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করা। তাহলে দেখো যে জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ বা ক্রস ঘটাবো সেটাকে বলা এক সংকর বা মনো হাইব্রিড ক্রস। যেমন কালো আর বাদামি বর্ণের গিনিপিগের মধ্যে যদি আমরা ক্রস করাই, অর্থাৎ বাবাটা হচ্ছে কালো, বা আবার এখানে আমি এই বৈশিষ্ট্য দিয়ে বুঝাই যে গিনিপিগের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী বাবাটা হচ্ছে লম্বা এবং এখানে হচ্ছে মাটা হচ্ছে খাটো। অথবা মটরশুঁটি দিয়ে যদি বুঝাই, মটরশুঁটি এক প্রকার গাছ আছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, আর একটি মাথা হচ্ছে খাটো বৈশিষ্ট্যের দায়ী। তাহলে এখানে আমরা লম্বা বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি, এখানে আমি কালো বা অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি না। অর্থাৎ আমি যদি এখানে লম্বা এবং কালো উভয় বৈশিষ্ট্য নিয়ে কাজ করতাম, অথবা মটরশুঁটি গাছের মধ্যে যেমন শেপ, মটরশুঁটির বিভিন্ন বীজের বিভিন্ন কালার আছে, একটা হলুদ বর্ণের মটরশুঁটি গাছ আছে, আবার মটরশুঁটি আছে, আবার আরেকটি সবুজ বর্ণের মটরশুঁটি আছে, আবার গোল মটরশুঁটি বীজটা একদম রাউন্ড গোল হয়, আবার কিছু কিছু আছে একটু কুচকানো হয়, মানে একটু কিছুটা মানে কুচকানো অবস্থা থাকে। তাই এখন যদি আমি মটরশুঁটির কাজটা যদি বলি যে গোল এবং সবুজ, এবং আরেকটি হচ্ছে মাথা হচ্ছে কুঞ্চিত এবং হলুদ, এই দুইটি বৈশিষ্ট্য নিয়ে যদি কাজ করি তাহলে সেটা হবে দ্বিসংকর বৈশিষ্ট্য। তাহলে এক সংকরটা হলো যে কালো এবং বাদামি বর্ণের গিনিপিগের মধ্যে ক্রস করালাম, অথবা লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের মটরশুঁটির মধ্যে ক্রস করালে পরে সন্তান সন্ততির মধ্যে ক্রস করানোর ফলে যেটা বৈশিষ্ট্যটা আসে, হ্যাঁ সেটা হচ্ছে যদি লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের পরবর্তী বংশধরে যে আসে, F2 বংশধরের মধ্যে যে খাটো বা লম্বা আসে, অর্থাৎ আমি যদি এই পিতা মাতাটাকে, এখানে তোমরা যেটা পেয়েছো যে লম্বা হচ্ছে মটরশুঁটি গাছ আর মাথাটা হলো খাটো মটরশুঁটি গাছ, এই বৈশিষ্ট্যের মধ্যে জিনোটাইপটা পেলাম আমরা, গ্যামেট পাইছি ক্যাপিটাল টিটি স্মল টিটি। এবং যখন এই বৈশিষ্ট্যে পিতা মাতার বৈশিষ্ট্যের মধ্যে পিতার গ্যামেটের সাথে মায়ের গ্যামেট যোগ করে গুণ করালাম এবং ক্রস করালাম, তখন সকল বৈশিষ্ট্যগুলো আসছে কি লম্বা এবং খাটো। এখন আমি যদি এই লম্বা বৈশিষ্ট্যের অর্থাৎ সংকর, অর্থাৎ F1 দ্বিতীয় বংশধরকে দিয়ে, অর্থাৎ পিতা মাতাটাকে যদি আমি এই জাতীয় বৈশিষ্ট্য নিই, পিতা মাতার বৈশিষ্ট্যটা যদি এরকম হয় P2, প্যারেন্টস P2, সেখানে যদি আমরা দেখি যে পিতাটাকে আমরা জিনোটাইপটা নিচ্ছি, এখানে জিনোটাইপটা যদি নেই যে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ পিতাটা হলো এরকম একই বৈশিষ্ট্যের সাথে মায়েরও ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ মাটাও এখানে একই বৈশিষ্ট্য। তাহলে এখানে ফিনোটাইপটা কি হলো? ফিনোটাইপ। এখানে ফিনোটাইপটা হচ্ছে এটা হলো লম্বা, সংকর লম্বা। তাহলে লম্বা হচ্ছে লম্বা কিন্তু এটা মিশ্রিত লম্বা, এটাও লম্বা কিন্তু মিশ্রিত লম্বা। এখন আমরা যদি এখানে গ্যামেটটা পাই, গ্যামেটটা কি এখানে, অর্থাৎ আমরা
এটা আগে লিখি, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ ফিনোটাইপ, পিতা মাতা ফিনোটাইপ, অর্থাৎ মা বাবাটা হলো লম্বা আর ক্রস করানো, মাটাও মোটা মানে মিডিয়াম লম্বা। আচ্ছা, এই দুইটার মধ্যে যখন আমরা ক্রস করাবো তার মধ্যে জিনোটাইপটা কি, এখানে এই লম্বা বৈশিষ্ট্য জিনোটাইপটা কি, এখানে জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টি স্মল টি। এদের গ্যামেটটা কি পাচ্ছি আমরা? দুই রকমই গ্যামেট, ক্যাপিটাল টি নামক একটা গ্যামেট, স্মল টি নামক একটা গ্যামেট, ক্যাপিটাল টি নামক একটা গ্যামেট, স্মল টি নামের একটা গ্যামেট। এখন আমরা যদি এই গ্যামেট এগুলাকে চেকার বোর্ডে নিয়ে যাই তাহলে আমরা কি দেখব যে চেকার বোর্ড হচ্ছে এটা আমরা এইভাবে স্বল্প জায়গার মধ্যে কাজ করার জন্য আমরা যে একটা বোর্ড তৈরি করে একই ব্যাখ্যা দিতে পারি সেটাকে বলা হয় চেকার বোর্ড, অথবা আমরা এইভাবেও ক্রসটা করতে পারি। তাই এখানে আমরা কী কী গ্যামেট পেলাম? ধরো এখানে আমরা পিতার চিহ্নটা এইভাবে ব্যবহার করলাম, নিচের ঘরটা স্মল। এখন এখানে পিতা মাতা থেকে এই দুই ধরনের গ্যামেট পেয়েছি, ক্যাপিটাল টি আর স্মল টি। মায়ের দুটো গ্যামেট পেয়েছে, ক্যাপিটাল টি স্মল টি। এই টি আর এই টি যদি গুণ করি তাহলে আমাদের আসছে কি পিওর লম্বা, অর্থাৎ লম্বা, এখানে কোনো ভেজাল নেই। আর এইটি আর এইটি স্মল টি করলে হয় এটাও লম্বা, তবে এটা মিডিয়াম লম্বা। আবার এই ক্যাপিটাল টি স্মল টি যদি গুণ করি তাহলেও হয় লম্বা, তবে সেটা হচ্ছে কি এটা মিশ্রিত লম্বা। আর এই স্মল টি হয় তাহলে হচ্ছে কি খাটো। তাহলে এখানে প্রতিটাকে যদি 25% হিসাব করি, 100%-এর মধ্যে 4টা করে, তো 4 25 100, তাহলে আমরা লম্বার পিওর লম্বা সহ মিশ্রিত লম্বা সহ যদি যোগ করি তাহলে আমরা 75% পাইতেছি কি আমরা এখানে লম্বা বৈশিষ্ট্যের, আর 25% পাচ্ছি কি আমরা খাটো বৈশিষ্ট্যে। তাহলে 4টা ঘরকে যদি, তাহলে আমরা লম্বার জন্য আমরা পাচ্ছি হলো লম্বা বৈশিষ্ট্যগুলো পাচ্ছি লম্বা ইস্টু খাটো। হ্যাঁ, এখন লম্বার বৈশিষ্ট্য কয়টি? 3টি। 3 খাটো বৈশিষ্ট্য ঘর হচ্ছে 1টি। তাহলে টোটাল যোগফলটা হচ্ছে কি, যে এটা যোগফলটা হচ্ছে, অর্থাৎ যোগফল হচ্ছে 3 যোগ 1 সমান 4। তাহলে এইটাই হচ্ছে কি মনোসংকর এবং ডাইসংকর, এটা মনো। তাহলে আমরা কি দেখলাম যে কালো লম্বা এবং খাটোর মধ্যে ক্রস করলে প্রথম বংশধরের মধ্যে যে বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে যে খাটো এবং লম্বা। আর দ্বিসংকর বৈশিষ্ট্য হলো দুইটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে দৃষ্টি রেখে যদি আমরা ক্রস করাই, অর্থাৎ একটি গিনিপিগ কালো বর্ণ ছোট লোমদারি, আরেকটি গিনিপিগ বাদামি বর্ণ এবং লম্বা লোমদারি, এরকম একটা ক্রস করাই, তাহলে আমরা পাবো কি সেখানে 9:3:3:1, অর্থাৎ 16টা বৈশিষ্ট্য পাবো। তার মধ্যে 9টি পাবো একরকম বৈশিষ্ট্য, 3টি পাবো আরেক ধরনের বৈশিষ্ট্য, আরও 3টি পাবো আরেক ধরনের বৈশিষ্ট্য এবং 1টি পাবো আরেক ধরনের বৈশিষ্ট্য। এটাই হচ্ছে দ্বিসংকর বৈশিষ্ট্য। টেস্ট ক্রস কি আর এটা হচ্ছে ব্যাক ক্রস কি, অর্থাৎ প্রথম বংশধর টেস্ট ক্রস হচ্ছে প্রথম বা দ্বিতীয় বংশধরগুলো যে হোমোজাইগাস না হেটেরোজাইগাস সেটা জানার জন্য যদি আমরা মাতৃবংশধর বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো জীবের মধ্যে সংকরণ ঘটাই তাহলেই হবে সেটা টেস্ট ক্রস। এবং এখানে আমরা F1 আর যে প্রথম বংশধর এবং দ্বিতীয় বংশধরের বের করতে পারবো সংকর লম্বা গাছ মটরশুঁটি গাছ, অর্থাৎ ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছ স্মল টি, এদের মধ্যে সংকরণ ঘটাইলে আমরা ফিনোটাইপিক বৈশিষ্ট্য কী পাবো? ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত পাবো 1:1। ব্যাকক্রসটা হচ্ছে প্রথম বংশধর অর্থাৎ F1 যৌনর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃ বংশীয় এক সদস্যের মধ্যে সংকরণ ঘটালে তাকে বলা হচ্ছে ব্যাকক্রস। জিনোম কি? যে জীবের একটি জননকোষে ক্রোমোজোমের যে বিদ্যমান ক্রোমোজোমের মধ্যে বিদ্যমান যে আছে, অর্থাৎ জিনোম হচ্ছে জীবের একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান যে জিনগুলো আছে তাদের জিনগুলোর সমষ্টিকে বলা হচ্ছে জিনোম। তো এই মেন্ডেলের সম্পর্কে জানা, মেন্ডেল সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং মেন্ডেলের যে বিভিন্ন শব্দগুলো আছে সেইগুলো না জেনে আমরা মেন্ডেলের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না। আর এই শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। জিনোটাইপ, ফিনোটাইপ, জিন কি, তারপরে হচ্ছে টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, তারপরে হচ্ছে ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, তারপরে হচ্ছে গ্যামেট কি। তো এই জিনিসগুলো আমরা যখন জানবো তখন এর ভিতরে সম্পর্কে আমরা জানতে পারবো। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি এটা এই পর্যন্ত বুঝতে পারলে ভিতরের যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা ব্যতিক্রম এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা ও ব্যতিক্রম এইগুলোও তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আজকের মতো এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফিজ।